This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যার জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমাদের নয়নের মণি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। দাঙ্গাকারীদেরকে পুরস্কৃত করতে গেছেন। দাঙ্গাকারীদের মিটিংটা আমি ডাকিনি, সব ইমামরা মুয়াজ্জিনরা মিলিয়ে ডেকেছেন, আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, আমরা এসেছি। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনে প্রধান অভিযুক্ত স্লোগান দিন, প্রধান অভিযুক্ত মমতা ব্যানার্জি। গোটা রাজ্যের মানুষকে বলবো, হিন্দুদের ভালো ব্যাচ লাগান, মোমবাতি মিছিল করুন, শহীদ বেদি করুন। আমি হিন্দুদের পক্ষে, আমি মুসলমানদের পক্ষে, আমি শিখদের পক্ষে, আমি খ্রিস্টানদের পক্ষে। আসুন তো আপনারা দুজন আমার সাথে, আসুন আসুন আসুন, হিন্দু ধর্মের যাদের ডেকেছেন আপনারা আসুন 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 আসুন, সনাতনী ধর্মের, হ্যাঁ, পুরোহিত সংগঠনের আসুন তো। শহীদ বেদি করুন, চোখের জল ফেলুন, চোখের জলে শপথ নিন, এই হিন্দু বিরোধী সরকারকে আমরা ফেলবো, খুনিদের জেলে পুরবো। দাঁড়ান, এই কাশেম এসো তো, আমার পাশে এসো, সবাইকে না, দাঁড়ান, একসাথে থাকুন। রাজ্য জুড়ে হিন্দুরা বাঁচার লড়াই করছে, অস্তিত্ব রক্ষার লড়াই করছে। আচ্ছা ঠিক আছে, এসো, আ যাও। আচ্ছা আপনি এখানে আসুন, তুমি যাও। এই খুনটা কে হয়েছে? বাড়িতে ঢুকে কেটে দিয়েছে কাকে? কেন? এর পদে থাকা উচিত। এই ২৫০০ টাকা ভাতা দেওয়া ভাতাজীবীদের নিয়ে এখানে সভা করছে। কি মনে হচ্ছে দেখে? হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে রয় না ভাই ভাই, মনে রাখবেন আমরা কেউ একা নই। আজ আক্ষরিক অর্থেই বাংলার রাজনীতির দুটো মেরু, একদিকে বিজেপির হিন্দু শহীদ দিবস আর অন্যদিকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিন বুদ্ধিজীবীদের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের হিংসার প্রেক্ষাপটে রাজনীতি, মানে বাংলার রাজনীতি আজ পুরোপুরি দ্বিখণ্ডিত। অশান্তির আগুন কেন কন্ট্রোল করা গেল না? রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নটা উঠেছে একেবারে গোড়ার দিন থেকেই, প্রথম দিন থেকেই। আর নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রীর মুখে ষড়যন্ত্রের তত্ত্ব। ষড়যন্ত্র করলেন কে? কোন তত্ত্ব শোনালেন মুখ্যমন্ত্রী, যা এতদিন কুণাল ঘোষেরা বলছিলেন? শুনুন। मैं पहले कभी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই, কিচ্ছু করার নেই। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। কুণাল ঘোষেরা বলছিলেন বিজেপি পর্যন্ত, বিএসএফ পর্যন্ত, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ছুঁয়ে ফেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। মুখ্যমন্ত্রীর নিশানায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। মোদির সেনাপতি অমিত শাহকেই আক্রমণ কেন মমতার? আর তারপর প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী আর্জি করলেন, দয়া করে কন্ট্রোল করুন। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। বিরাট অভিযোগ, মারাত্মক অভিযোগ। তাহলে হিংসার নেপথ্যে ষড়যন্ত্র, আর সেই ষড়যন্ত্রে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যুক্ত। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী এত বড় রাজ্যের এই অভিযোগ আনছেন, আর মুখ্যমন্ত্রীর কাঠগড়ায় খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্র দাবি করছে হিংসার নেপথ্যে রয়েছে বাংলাদেশ, অর্থাৎ ওপারের দুষ্কৃতীরা। আর কি, 2-2 4 করে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা বিএসএফ আজ মুখ্যমন্ত্রীর কাঠগড়ায় যে বিএসএফ বাংলার পুলিশকে সহযোগিতা করতে নেমেছে। আমার একটাই কোশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে, যারা খাইয়ে এনআইকে দিয়ে টুইট করিয়েছেন, যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক, আপনি কেন ঢুকতে দিলেন? বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারে? 450 কিলোমিটার বর্ডার ফেন্সিং দেওয়া যায়নি, ওপেন আছে, ওপেন। কোথায় সেটা? মাননীয় মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গে। কেন দেয়া যায়নি? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জায়গা দেননি, জমি দেননি। বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? বিএসএফ কেন এলাও করলো? বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই। 11 তারিখে হাত পা ধরে বিএসএফ কে ডেকেছে, পুলিশ শাটার তুলে ঢুকে পড়েছিল, পুলিশ শাটারের ভিতরে ঢুকে গেছিল। উনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ। বাঁচার জন্য বিএসএফ কে ডাকে, দিয়ে বিএসএফ কে গাল দেয়, কোর্টের হস্তক্ষেপে কেন্দ্রীয় বাহিনী আসে। আপনি বলছেন প্রি প্ল্যান, আপনি কেন জানেন না? আপনারা লুকিয়ে লুকিয়ে ছুপা রুস্তম খেলা খেলবেন, আর पर्दा के पीछा में क्या है हम नहीं समझ सकते हैं, हम समझ सकते हैं इसको। আপনি বলছেন প্রি প্ল্যান, আপনি কেন জানেন না? এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি, পুলিশ মন্ত্রী আপনি, সব মন্ত্রী আপনি, কিন্তু আপনি জানেন বিপদে পড়লে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপাতে হয়। ওনার কাছে আমি প্রশ্ন করতে চাই, 11 তারিখ যখন ধুলিয়ানে এবং শামসেরগঞ্জে এই তাণ্ডব চলে, 4 ঘন্টা उनार पुलिस कोথায় ছিল? इसमें बांग्लादेश का हाथ है। अगर हाथ है तो इसको जिम्मेदारी तो सेंट्रल गवर्नमेंट का है कि बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। অমিত শাহজি কি করেছেন? মাত্র একটা নয়, দুটো নয়, 10 খানা রিমাইন্ডার লেটার পাঠিয়েছেন। তার বেশি তো কিছু করতে পারেন না। দেশভক্তি তো কাউকে আপনি জাগাতে পারবেন না। দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে আপনি কিভাবে জাগাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সিংহাসনে বসে থাকা, তার পরিবারের লোকেদের সিংহাসনে বসে থাকা দিয়ে কাজ। अधिकार हमारा पास नहीं है, तो आपने क्यों अलाउ किया? क्यों अलाउ किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? कोई फेद आपको देना पड़ेगा। হিংসার আগুনে দাউ দাউ করে চলে গেল মুর্শিদাবাদের একটা বড় অংশ। পুলিশ সামাল দিতে পারল না, মানে রাজ্য পুলিশ। আদালতের নির্দেশে নামতে হলো কেন্দ্রীয় বাহিনীকে। তার আগেই অবশ্য গ্রাউন্ড জিরোয় পৌঁছে গিয়েছিল বিএসএফ। রাজ্য সরকার অনুরোধ করেছিল। সেই সীমান্তরক্ষী বাহিনী আজ মমতার নিশানায়। পাল্টা কৌশলে আজ বিকেলেই হিংসা বিধ্বস্ত ওই এলাকার বেতপোনা গ্রামে, যে গ্রামে প্রথম TV9 বাংলা পৌঁছতে পেরেছিল সব সংবাদ মাধ্যমের আগে, সেই গ্রামের বাসিন্দাদের দিয়েই আজকে সাংবাদিক বৈঠক করালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন তো তাদের অবস্থাটা। আমি অনেক ভিডিও দেখেছি, লোকাল লোকেরা আমায় পাঠিয়েছে, বাইরে থেকে বিএসএফ এর মতো ড্রেস পরে চলে এসছে, পায়ে জুতো না পরে, নন্দীগ্রাম কায়দায়। আসল ঘটনা কি তদন্ত করে দেখব। আশপাশের লোকজন চেনা মুখ পরিচিত? হ্যাঁ, সব মুখার বানা ছিল, অনেক লোক মুখার বানা ছিল, মানে মুখটা ঢাকা ছিল আর কি। মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশ থেকে এসে পড়েছে, কি বলবেন? হ্যাঁ, বাংলাদেশ লয়, সুলিতালার ছিল, হিজলতালার ছিল, শামসাজগঞ্জের ছিল, আর পেছে পড়ে এসে দিগরির লোক এসছে। আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে, এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। এটাও কিন্তু আমি খুঁজে বের করব। বিএসএফ এর বিরুদ্ধে নাকি উনি তদন্ত করবেন। বিএসএফ নাকি পয়সা দিয়ে ঢিল মারিয়েছে। ভাবুন, যারা দেশের হয়ে বুকে গুলি খায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করে এদের মুখেই ভালো শুনলেন, আমাকে বলার দরকার নেই। বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা 4 জনকে মেরেছিল। সেই বিএসএফ কে মুখ্যমন্ত্রী আজকে তাদের বিরুদ্ধে তদন্ত করবেন। সেই বিএসএফ গুলি চালিয়েছে বলে তাকে বাঁচানোর জন্য সেই বিএসএফ এর বিরুদ্ধে এফআইআর করবেন নাকি? বেদগুনার লোককে একটাও বাঁচতে দিত না বিএসএফ না থাকলে।
বিএসএফ কে তো আর ওই করছে, তারা করছে তো বিএসএফ তো গুলি মারবে, বিএসএফ কে তো চাকু নিয়ে তার চার বম নিয়ে আছে, তো বিএসএফ মারবে না গুলি, জান রক্ষা তো করবেই। মোদ্দা কথা যা বুঝলেন, বিএসএফ কেন সেদিন গুলি চালালো তদন্ত চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু বিএসএফ, রাজ্য পুলিশ গুলি চালায়নি? আরে খোদ এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম তিনি বলেছিলেন 4 রাউন্ড গুলি চালাতে বাধ্য হয়েছিল রাজ্য পুলিশ। তাহলে এক যাত্রায় পৃথক ফল কি করে হয়? মব, যেটা আনরুলি মব, যারা কোনো মতেই সব রকম মিনিমাম ফোর্স করার পরেও যখন কন্ট্রোলে কোনো মতেই আসছিলেন না, তখন 4 রাউন্ড ফায়ারিং করা হয়। মুর্শিদাবাদের হিংসায় বনবন করে পাক খাচ্ছে বাংলার রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আর তাকে বিঁধতে গিয়ে মুখ্যমন্ত্রীর হাতিয়ার गुजरात हिंसा। अमित शाह जी, आपको तो कोई पहचानता नहीं है, वो इसको ही पहचानता है जो गुजरात दंगा में देखा, वो लोग पहचानता है बहुत अच्छा से, वो आज भी हम लोग नहीं भूला। অর্থাৎ মুখ্যমন্ত্রীর হাতিয়ার 23 বছর আগের গুজরাট দাঙ্গা, সেখানে মমতার নিশানায় অমিত শাহ। খেয়াল করে দেখুন, শুধুমাত্র অমিত শাহ। স্মরণ করে দিই, যখন গোধরায় হত্যাকাণ্ড হচ্ছিল তখন আপনি পশ্চিমবঙ্গের একজন মানুষ হয়েও বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, ভুলে যাবেন না। আপনি বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন যখন গোধরায় হত্যাকাণ্ড হচ্ছিল। तो इसी के लिए जो लोग दंगा करते करते पावर में आते हैं ना, दंगा करते करते যারা ক্ষমতায় আসে তারা কি করে বুঝবে মানুষের রক্তের দাম অনেক বেশি? সেদিন সম্ভব হয়েছিল গোধরায় হত্যাকাণ্ড, কারণ সেখানকার সরকারের মদত ছিল, সরকারের উদাসীনতা ছিল। আজকে যখন পশ্চিমবঙ্গে দাঙ্গা হয় তখনও সেই দাঙ্গার পিছনে সরকারের মদত থাকে, সরকারের উদাসীনতা থাকে। এটা নিশ্চয়ই আপনি বোঝার চেষ্টা করবেন। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। দয়া করে কন্ট্রোল করুন, প্রধানমন্ত্রীর কাছে আরজি মুখ্যমন্ত্রীর। কি বুঝলেন দেখুন, আমরা নন্দীগ্রামের সময় দেখেছিলাম বিতর্ক হয়েছিল চটি পরা পুলিশ নিয়ে, এখন শুনছি চটি পরা বিএসএফ, তৃণমূল বলছে। অথচ মুর্শিদাবাদের এই জঙ্গিপুর পুলিশ জেলার এসপি কিন্তু উড়িয়ে দিয়েছিলেন, তিনি বলেছিলেন মিথ্যা কথা, চটি পরা বিএসএফ ফিএসএফ কিচ্ছু নেই, ফালতু কথা। কে ঠিক বলছেন তাহলে? আমরা এখন সরাসরি চলে যাব ভবানী ভবনে। যে খবর আপনাদের একটু আগে দিচ্ছিলাম, আমরা রাজ্য বিজেপি সভাপতি ঘরছাড়াদের নিয়ে ডিজির সঙ্গে দেখা করে বেরিয়ে কি বলছেন শুনুন। আপনাদের সামনেই বারবার ঘটনা ঘটেছে, ওনারা কখনো 4 জন কখনো 3 জন, কিন্তু আমরা রাজি হইনি। প্রথম থেকেই কথা ছিল যে আমরা সমগ্র ভিক্টিম পরিবার এবং আমরা 4 জন যে লিডার আছি তারা ঢুকবো যথারীতি। সেই অনুসারে আমি, মাননীয় তাপস রায়, মাননীয় অর্জুন সিং এবং জগন্নাথ চট্টোপাধ্যায়, আমাদের জিএস, আমরা এই 4 জন গেছিলাম। আমরা ডিজিপি সাহেবের সাথে সমস্ত বিষয়, আমাদের দাবি দেওয়া সহ আমরা যে আমাদের গ্রিভেন্স অর্থাৎ আমাদের যে অভিযোগ সেটা বলেছি, এবং প্রত্যেকে নিজের নিজের অভিযোগ পরে ডিজিপি সাহেব তাদের শুনেছেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত তার কাছ থেকে আশ্বস্ত হব এই ধরনের কোনো কিছু আমরা অন্ততপক্ষে পাইনি। আমরা বেশ কয়েকটা জিনিস ওনার সামনে বলেছি যে আপনার পুলিশ নিজেরা, প্রশাসন নিজেরা এদেরকে ঠিকমতো খাওয়াতে পারছে না, একটা করে বিস্কুট দিতে পারছে না। এই দাদা বলছিলেন মেয়েকে, বাচ্চা ছেলেকে। কিন্তু আমরা যখন ত্রাণ দিতে যাচ্ছি পুলিশ আটকে দিচ্ছে, ত্রাণ দিতে দেওয়া যাবে। উনি নোট করেছেন, কিন্তু আমার মনে হয় রাজ্যের পুলিশের প্রধান হয়েও ওনার হয়তো সেই অধিকার নেই যে উনি এই ভিকটিম ফ্যামিলিগুলোকে কিছু আশ্বস্ত করতে পারেন। উনি শুধু একটাই বলেছেন, আমরা ল অনুসারে কাজ করব। আমাদের তরফ থেকে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্ন যথাযথ উত্তর কিন্তু আমরা পেলাম না। আমি ওনাকে সিম্পল একটা কোয়ারি করেছিলাম, প্রশ্ন করেছিলাম যে বিএসএফ এবং পুলিশ দুটোকে যদি আমরা পাশাপাশি রাখি, ল অ্যান্ড অর্ডার মেনটেন বলুন, রায়ট দাঙ্গা কন্ট্রোল করা বলুন, পুলিশ অনেক বেশি ওয়েল ট্রেন এবং পুলিশের ভালো পারা উচিত। কিন্তু এরা সবাই বলছে বিএসএফ যে কাজ করেছে পুলিশ সেই কাজ করতে পারে কেন? উনি কোনো জবাব দিতে পারেন। উনি বলেছে পুলিশ আউট নাম্বার ছিল।
হয়তো পুলিশ আউট নাম্বার ছিল মানে পুলিশ উইদাউট এনি প্রিপারেশন ছিল, তার মানে ইন্টেলিজেন্স পুরো দমে ফেলিওর। আমার প্রশ্ন হচ্ছে এই দায়টা কে নেবে? আজকে আপনার মাধ্যমে আমি ওনাকে এবং ওনার মনিবকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে যিনি হোম মিনিস্টার, তাকেই প্রশ্নটা করতে চাই যে ডিজিপি সাহেব বলছেন যে পুলিশ হয়তো আউট নাম্বার ছিল, কম সংখ্যায় ছিল, সেটা কিছু করতে পারেনি। তাহলে ইটস এ হিউজ 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 ইন্টেলিজেন্স ফেলিওর, গোয়েন্দা বিভাগের সর্বত রকমের ব্যর্থতা, এবং এই ব্যর্থতার দায় তো কাউকে না কাউকে তো নিতে হবে। এটা তো চলতে পারে না যে এদের বাড়ি ঘর ভাঙা যাবে, সম্পত্তি লুট হয়ে যাবে, ইজ্জত নিয়ে টানাটানি হবে আর এরা আরামসে বসে কাটাবে, এটা চলতে পারে না। এবং সেই জন্য আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী তথা হোম মিনিস্টার তার ইস্তফা। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবি থেকে সরে আসার কোনো জাস্টিফাইড কারণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা তো জেলায় জেলায় আন্দোলন করব, প্রয়োজনে আগামীকাল এনাদেরকে আমরা রাজ্যপালের সাথে দেখা করাবো। মহামহিম রাজ্যপাল মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রীকে রিপোর্ট করতে গেছেন এই পুরো দাঙ্গার বিষয়টা নিয়ে, যতদূর আমার কাছে খবর এসে মিডিয়া সূত্রের মাধ্যমে আমি যতদূর জানতে পেরেছি। এবং আমরা মাননীয় গভর্নর সাহেবের মাধ্যমে মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো যে আগামী দিনে এই অল ইন্ডিয়া পুলিশ সার্ভিস সেটাকে যেন কেন্দ্রের কন্ট্রোলে নেওয়া হয়। কম করে যেন 6-7টি রাজ্য বেছে দেওয়া হয়, তাদের মধ্যে এদের যেন রোটেশন হয়, চাকরি ট্রান্সফার। একই রাজ্যের মধ্যে দীর্ঘদিন থাকার ফলে পুলিশ অফিসারদের কিন্তু দুর্নীতি, একটি বিশেষ দলের প্রতি, রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত, আনুগত্য, সমস্ত কিছু কিন্তু প্রশ্নাতীত থেকে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি না যে তারা নিরপেক্ষ কোনো ভূমিকা পালন করছে। আমরা এখনো পর্যন্ত কোনো সুরাহা পেলাম না। আমরা বলেছি এনারা যতদিন না এনারা সিকিউরিটি পাচ্ছেন, বাড়ি গিয়ে সুস্থভাবে থাকতে পারবেন, সেই আশ্বাস এনাদের বিশ্বাস মনে জন্মাচ্ছে, ততদিন পর্যন্ত সরকারি ব্যবস্থায় এদের রিফিউজি ক্যাম্পে রাখা হোক। রিফিউজি ক্যাম্পে আমরা সহ অন্যান্যরা যারা রিলিফ দিতে চান তাদের অ্যালাউ করা হোক। পরিবার পিছু 5 লক্ষ টাকা করে সহায়তার ব্যবস্থা সরকারের তরফ থেকে করা হোক। বাড়ি দোকান যাদের ভেঙে গেছে তাদেরকে সরকার বাড়ি এবং ঘর তৈরি করে দেবে, ইনক্লুডিং মন্দিরও ভাঙা হয়েছে, মন্দিরও তৈরি করতে হবে। এবং পরিবার পিছু একটি করে সরকারি চাকরি, সিভিক ভলেন্টিয়ারের চাকরি দিলে হবে না, কিন্তু আমি আগেই বলেছি ওটাকে আমরা সরকারি চাকরি মনে করছি না। পার্মানেন্ট সরকারি চাকরি, যার জিপিএফ থাকবে, জিপিএফ অ্যাকাউন্ট থাকবে, এরকম পার্মানেন্ট সরকারি চাকরি চাই। আর সব থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু শেষে বলছি, সেই দাবি এনারাও করেছেন, ওখানে একটা পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প চাই। সেই বিএসএফ ক্যাম্প আগে ছিল, পরবর্তী সময় চোরাচালান করতে সুবিধা হবে বলে বিএসএফ ক্যাম্প উঠিয়ে দেওয়া হয় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা এবং আরো কিছু লোকের মাধ্যমে। শুনলেন রাজ্য বিজেপি সভাপতি কি ব্রিফিং করছিলেন। অর্থাৎ এটাও কিন্তু একটা রাজনৈতিক কৌশল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মূল ষড়যন্ত্রকারী বলে দেখে দিচ্ছেন, ঠিক সেই দিনই সুকান্ত মজুমদার এমন সব মানুষজনকে নিয়ে এলেন যাদের চোখের জল এখনো শুকোয়নি, অর্থাৎ পেথস যাকে বলে, এবং সেটা রাজ্য পুলিশের সর্বময় কর্তার অফিসের সামনে। রাজ্য পুলিশের সর্বময় কর্তা দেখা করতে বাধ্য হলেন চাপের কাছে, এমনটাই বলছে বিজেপি। তাহলে হিংসার নেপথ্যে পুরোটাই ষড়যন্ত্র, সেখানেই আবার রাজনীতিও। দেখুন, মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সুতি, ধুলিয়ান, শামসেরগঞ্জে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলেছে। সেখানকার সাংসদ খলিলুর রহমান কোন দলের? তৃণমূলের। আবার মহকুমার সব বিধানসভার বিধায়ক শাসক দলের। সেখানেই হিংসা কেন? পরিস্থিতির চাপে ওয়াকআপ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন।
মালদা দক্ষিণের সাংসদ কংগ্রেসের ঈশা খান চৌধুরী পরিবারের সন্তান। এই পরিবারের রাজনৈতিক সুনাম আছে। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে মুর্শিদাবাদের দুটি বিধানসভা, ফারাক্কা এবং শামশেরগঞ্জ। ভোটের অঙ্কে ঠিক সেখানেই রাজনীতির খেলা দেখছেন অধীর রঞ্জন চৌধুরী। গতকালই বলেছিলেন, অঙ্ক বড় খতরনাক। শামশেরগঞ্জে কংগ্রেসের জয় যদি কাউরির মনে ভীতি সৃষ্টি করে থাকে, কেউ যদি ভেবে থাকে আমার হার নিশ্চিত হতে পারে, আমরা বিপদে পড়তে পারি, হারতে পারি, দাঙ্গা করার পিছনে তাদের অবশ্যই প্রশ্রয় থাকতে হবে। অঙ্ক নির্বাচনী অঙ্কের কথা বলছে, নির্বাচনী সমীকরণের কথা বলছে। অধীরবাবু রাজনীতির খেলা দেখছেন ঠিক সেখানেই খেলা ভাঙার খেলা রাজনীতির। মুখ্যমন্ত্রী তো জবাবটা দিয়েই দিলেন। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। 3 এমএলএর বাড়ি ভাঙচুর কারা করলো সেটা তো পুলিশের খুঁজে বার করা দরকার। হাস্যস্কর। বাংলার মুখ্যমন্ত্রী কমসে কম আপনি হাসির খোরাক হবেন না, তাহলে ভালো লাগবে। অ্যান্ড মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে, এবং ইটস এ প্রি প্ল্যান্ড কমিউনাল রাইটস ইফ আই সে সো। কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশন পাচ্ছি। হ্যাঁ, লোকসভা মালদা উত্তর কেন্দ্রের, দক্ষিণ কেন্দ্রের লোকসভা, সেরকম অনেক কিছুই আছে। লোকসভা মানে জেলা নয়। এই সামান্য ভূগোলের জ্ঞান যদি আপনার না থাকে, তো আপনি রাজ্যটাকে সামলাবেন কি করে দিদি? জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। কংগ্রেসের এমএলএ ওখানটায় নেই। কংগ্রেসের এমএলএ দরকার পড়ে না এইসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কংগ্রেস হারুক বা জিতুক, কংগ্রেস মানুষের পাশে থাকার চেষ্টা করে। ঈশা খান চৌধুরী আমার সঙ্গে কথা বলার পর সাংসদ ওখানে পৌঁছলেন, তাকে ঢুকতে দেওয়া হলো না। কারণ একটাই, কংগ্রেসের শক্ত ঘাঁটি মালদা মুর্শিদাবাদ, এই ঘাঁটিটায় বিজেপি তৃণমূল যে বাইনারি পলিটিক্স করছে। অংশ কংগ্রেসকে ভোট দিয়েছে, ঈশা খান চৌধুরী জিতেছে, তাই সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে মুসলিম ভোটকে ফেরানোর জন্য আপনারা করিয়েছেন। আপনি আজকে সত্য স্বীকার করেছেন। এখানে এই যে কংগ্রেসের সঙ্গে সিপিএমের রিলেশন, বিজেপির সঙ্গে সিপিএমের রিলেশন, বিজেপির সঙ্গে কংগ্রেসের রিলেশন, এটা হচ্ছে তুই অর্ধেক ব্যথা আর অর্ধেক ব্যথাহীন, তুই আমার বুকের ভিতর গাঁথা গোপন সেফটি পিন।